বিসমিল্লাহির রহমানির রহিম। সেবোরিক ডার্মাটাইটিস। তো সেবোরিক ডার্মাটাইটিস অ্যাকচুয়ালি এটা আমাদের যে ডার্মাটাইটিস একজিমার একটা টপিক ছিল। তো এটা আমরা একজিমার টপিকটা অনেক লেন্থ হয়ে যাওয়াতে ওখানে আলোচনা করিনি। আজকে আমরা সেবোরিক ডার্মাটাইটিস এর টপিকটা এখানে শেষ করে দেব। যদিও আজকে ক্লাসটা অনেকটা লেন্থ হয়ে গেছে, তারপরে আমরা এই টপিকটা এখানে শেষ করে দেব। সেবোরিক ডার্মাটাইটিস কাকে বলে? আমরা দেখি সেবোরিক ডার্মাটাইটিস এটা এক প্রকারের ডার্মাটাইটিস। মানে কোথায় যদি স্কাল্পের মধ্যে ডার্মাটাইটিস হয় স্কাল্পের মধ্যে, তাহলে সেটাকে সেবোরিক ডার্মাটাইটিস বলা হয়। সেবোরিক ডার্মাটাইটিস মেইনলি স্কাল্পকে ইনভলভ করে এবং বডির অন্যান্য জায়গায় যেখানের মধ্যে যেমন ফেস, সাইড অফ দা নোজ, আইব্রোজ, যেখানের মধ্যে মানে হেয়ার আছে যেসব জায়গার মধ্যে ওইসব জায়গাগুলোকে ইনভলভ করে। চেস্টকে ইনভলভ করতে পারে, আইলিডকে ইনভলভ করতে পারে, এয়ারকে ইনভলভ করতে পারে। এখানে মেইনলি কি হয়, এখানে একটা স্ক্যালি প্যাচ তৈরি করে। মানে এমন একটা লেশন হয় যেটার উপরে মনে হবে যে স্কিনের উপর, নরমাল হেলদি স্কিনের উপর একটা মানে ফ্ল্যাক তৈরি হয় এবং সেটা এক প্রকার একটা স্ক্যালি প্যাচ তৈরি করে। এটা একটু ছবি দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে আমরা জানি যে স্ক্যাল্পের মধ্যে সবচেয়ে কমন যে প্রবলেমটা আমরা সাফার করি সেটা হচ্ছে ড্যান্ড্রাফ, বাংলাতে খুশকি বলা হয়। হ্যাঁ, তো এখানের মধ্যে সেবোরিক ডার্মাটাইটিস শুধুমাত্র খুশকি থাকবে এমন না, এখানের মধ্যে একটা গ্রেজি প্যাচ তৈরি হতে পারে যেটা ফ্ল্যাকি হোয়াইট অর ইয়েলো স্ক্যাল এবং এক সময় এটা ক্রাস্ট হতে পারে। ছবি দেখলে একটু বুঝতে পারবেন। এটা হচ্ছে জাস্ট এই ফিগারের মধ্যে আমরা শুধু ড্যান্ড্রাফ দেখতে পাচ্ছি, যে খুশকি দেখা যাচ্ছে এই পেশেন্টের মধ্যে। এখানের মধ্যে কোনো ফ্ল্যাকি স্কেল দেখা যাচ্ছে না বা স্কোয়ামাস স্কেল এখানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র খুশকি আছে। এই পেশেন্টের ট্রিটমেন্টের মধ্যে খুব মানে জটিলতা তেমন কিছু নেই, কিটোকোনাজল শ্যাম্পু দিলে এটা ট্রিটমেন্ট হয়ে যাবে। যে দৈনিক সপ্তাহে 2 দিন পর পর একবার যদি কিটোকোনাজল 2% যে শ্যাম্পুটা পাওয়া যায় এটা দিলেই পেশেন্টটা সেরে যাবে। কিন্তু আমরা যদি এই পেশেন্টটার মধ্যে দেখি যে এখানের মধ্যে যে কিছু ছোট ছোট মানে ইয়েলো প্যাচ দেখা যাচ্ছে, স্ক্যালি লেশন, এই যে এখানে একটা দেখা যাচ্ছে। আমরা যদি দেখি এই যে এই লেশন গুলো আছে, এই লেশন গুলো এখানে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। তাহলে সর্বপ্রথম কেসটাও সেবোরিক ডার্মাটাইটিস এর ছিল, ওটা আর্লি স্টেজ। ওখানে শুধু ড্যান্ড্রাফ ছিল, খুশকি ছিল। ওইটা জাস্ট যদি রেগুলার ওয়াশ মানে গোসলের সময় যদি কিটোকোনাজল শ্যাম্পু দ্বারা ওয়াশ করা হয়, মোটামুটি 8 থেকে 12 সপ্তাহের মধ্যে ড্যান্ড্রাফটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই পেশেন্টের মধ্যে এখানে কি তৈরি হয়েছে, এখানে কিছু গ্রেজি লেশন তৈরি হয়েছে, এটা কিন্তু একটু টাইম লাগবে। এটা শুধুমাত্র কিটোকোনাজল দিলেই যে হবে এমন না। এখানে এই সেবোরিক ডার্মাটাইটিস এর মধ্যে কি কি ইনভলভ থাকে, সেবোরিক ডার্মাটাইটিস এর যদি আমরা কজটা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে এখানে ইরেগুলার ইমিউনো রেসপন্স হয়। মানে যেটা ডার্মাটাইটিস এর মধ্যে হয়ে থাকে, একজিমার মধ্যে যেমন হয়ে থাকে, ঠিক এই ধরনের ইরেগুলার ইমিউনো রেসপন্স হয়। তাহলে এটার একজিমার একটা কন্ডিশন এখানে থাকে এক। দ্বিতীয়ত এখানে যে আমাদের স্কাল্পের মধ্যে যে নরমাল যে ফাঙ্গাল এজেন্ট গুলো থাকে নরমাল ফ্লোরা হিসাবে, আমাদের বডিতে নরমাল ফ্লোরা হিসাবে যেমন কিছু ব্যাকটেরিয়া থাকে, ঠিক তেমনি নরমাল ফ্লোরা হিসাবে কিছু ফাঙ্গাল এজেন্টও থাকে। তো মেলাসাজিয়া পারপার আপনারা নাম শুনেছেন, এই যে মেলাসাজিয়া স্পেসিস গুলো কিন্তু স্কাল্পের মধ্যে থাকে। এবং যখন সেবোরিক ডার্মাটাইটিস হয় তখন কি হয়, তখন এখানের মধ্যে যে মেলাসাজিয়া যে স্পেসিস গুলো আছে ফাঙ্গাল এজেন্ট, এগুলো সবগুলো এখানে অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হয়ে এই ধরনের একটা লেশন তৈরি করে। সেই জন্য এটা মানে ট্রিটমেন্ট ডিউরেশনটা একটু টাইম লাগে, 3 থেকে 4 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে কমপ্লিটলি ভালো হতে। তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখি যে সেবোরিক ডার্মাটাইটিস এর মধ্যে কি কি সাইন সিমটমস দেখা যায়, এখানে স্কিন ফ্ল্যাক্স মানে একটা ড্যান্ড্রফ তৈরি হবে, হেয়ার, আইব্রো, বিয়ার্ড এরিয়া, এটা একটু গ্রেজি স্কিন। গ্রেজি স্কিন বলতে এক ধরনের মানে অয়েলি সাবস্টেন্স, এখানে প্রচন্ড সেবাম সিক্রেশন হয়, অনেক বেশি সেবাম সিক্রেশন হয়।
হয়ে এগুলো মোটামুটি এগুলো এখানে জমে যায়। হ্যাঁ, একটা অয়েলি সাবস্টেন্স এগুলো। এরপরে যে স্কিনের যে স্ক্যাল্পের যে ডেড টিস্যু গুলো আছে, ডেড টিস্যু, অয়েলি সাবস্টেন্স সবগুলো মিলে এখানে একাকার হয়ে এক ধরনের উপরে একটা মানে খসখসে একটা লেয়ার এখানে তৈরি করে ফেলে। তো যেটাকে এখানে বলা হয়েছে যে গ্রেজি স্কিন কভার্ড উইথ ফ্ল্যাকি হোয়াইট অর ইয়েলো স্কিন, ইয়েলো স্ক্যাল অর ক্রাস্ট অন দ্য স্কাল। এরপরে এখানে ইচিং থাকতে পারে, রেড স্কিন থাকতে পারে। তো কজ কি, অ্যাকচুয়ালি কজটা জানা যায় না। আমরা একটু আগে যেটা বললাম যে মেলাসেজিয়া স্পেসিসটা সেখানে থাকতে পারে অয়েলি সিকটেশনের কারণে। ওখানে মেলাসেজিয়া স্পেসিস যে ফাঙ্গাল এজেন্ট ওইগুলোতে কলোনাইজেশন হতে পারে, কলোনাইজেশন হয়ে সেখানে আরো সেবাম সিকটেশন বাড়িয়ে দেবে। এক সময় সেখানে কি হবে, ওই ধরনের ড্যান্ড্রাফ তৈরি হবে। এরপরে যে স্কাল্পের যে ডেড টিস্যু গুলো আছে, স্কাল্পের টিস্যু গুলোকে ড্যামেজ করতে থাকে এবং অয়েলি সাবস্টেন্স খুব বেশি পরিমাণে বের হওয়ার পরে এগুলো একসময় জমাট বেঁধে যায়। জমাট বেঁধে কি হয়, ওখানে ওখানে এক ধরনের একটা লেয়ার, ঠিক একটা লেয়ার তৈরি করে স্কাল্পের উপরে, যেটা একটা ইয়েলো স্ক্যাল বলা হয়। যে আঁশ আঁশ একটা আঁশ যুক্ত মনে হয়, হ্যাঁ, হলদে কালারের একটা লেয়ার স্কাল্পের মধ্যে তৈরি করে ফেলে। আর এখানে কি হয়, শুধু যে ফাঙ্গাল এজেন্টই অ্যাক্টিভ হয় এমন না, এখানে ইরেগুলার রেসপন্স অফ দা ইমিউন সিস্টেম, যেটা অ্যালার্জি এবং এটোপিক ডার্মাটাইটিস, একজিমা, ওইসব ক্ষেত্রেও কিন্তু অ্যালার্জি করতে আর্টিক এরিয়াতেও ইরেগুলার ইমিউন রেসপন্স হয়। একজিমাতে ইরেগুলার রেসপন্স হয়, ইমিউনো রেসপন্স হতে পারে। ঠিক সেবরিক ডার্মাটাইটিস, এটা ওয়ান টাইপস অফ একজিমাও বলা যায়, কারণ এখানের মধ্যেও কি হয়, ইরেগুলার ইমিউনো রেসপন্স হয়। সাথে কি হয়, সাথে এখানে ফাঙ্গাল যে এজেন্ট গুলো আছে, মেলাসেজিয়া স্পেসিস যে এজেন্ট গুলো আছে, ফাঙ্গাল এজেন্ট গুলো, এই এজেন্ট গুলো এখানে অ্যাক্টিভেট হয়। তাহলে এখানে আবার আমরা দেখি যে ইনিশিয়াল স্টেজ, এখানে জাস্ট ডেভেলপ সেবরিক ডার্মাটাইটিস এর ইনিশিয়াল স্টেজ এমন থাকে। আর একটু যদি আমরা মডারেট স্টেজ দেখি, যে এখানের মধ্যে আমাদের যে গ্রেজি স্কেল লেশন গুলো এখানে দেখা যাচ্ছে, এটা যদি দেখি এটাতে কিন্তু আরো অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি পরিমাণ স্কেলিলেশন এখানে দেখা যাচ্ছে। এটা অনেক বেড়ে গেছে। এই পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র কিটোকোনাজল শ্যাম্পু দিলে হবে না, বরং তার ক্ষেত্রে যে টপিক্যাল স্টেরয়েড যেগুলো আছে, টপিক্যাল স্টেরয়েডের কম্বিনেশন এখানে লাগতে পারে। ডেইলি টপিক্যাল স্টেরয়েড চলবে, আর সাথে দুই একদিন পর পর কিটোকোনাজল শ্যাম্পু এখানে লাগবে। আর যেহেতু এখানে হাইপার ক্যারাটোটিক একটা কন্ডিশন হয়ে গেছে, এক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিডও লাগতে পারে। এই পেশেন্টের মধ্যে আমরা দেখি যে সেবরিক ডার্মাটাইটিস। তো এই যে সেবরিক ডার্মাটাইটিস, এখানের মধ্যে কিন্তু ইচিং থাকে, এই ধরনের স্ক্যালিলেশন থাকে, একটা বড় একটা মানে ফ্ল্যাক ফ্ল্যাক থাকে এখানে, যে অনেক লার্জ একটা এরিয়া জুড়ে এটা থাকে। এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে কি হতে পারে, টিনিয়া ক্যাপিটিস হতে পারে, এরপরে স্কাল্প সোরিয়াসিস হতে পারে। সোরিয়াসিস থেকে আমরা কিভাবে এক্সক্লুড করব, অ্যাকচুয়ালি সোরিয়াটিক লেশন গুলো খুব এত একটা লার্জ এরিয়াকে ইনভলভ করে না, ওখানে সোরিয়াটিক প্যাডস ছোট ছোট জায়গাতে ইনভলভ হয়, আবার সেখানে একটা সিলভারি অ্যাপিয়ারেন্স থাকে। আর সোরিয়াসিস এর মধ্যে খুব একটা ইচিং থাকে না, কিন্তু সেবরিক ডার্মাটাইটিস এর মধ্যে ইচিং থাকে, সোরিয়াসিস ইচিংটা থাকবে না। আর টিনিয়া ক্যাপিটিস এর সাথে কিভাবে আমরা এটা ডিফারেন্স করব, টিনিয়া ক্যাপিটিস ওখানের মধ্যে কিন্তু হেয়ার ফল থাকে, যে জায়গাতে হবে সেখানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চুলগুলো জড়ে পড়ে যায়। কিন্তু এখানে সেবরিক ডার্মাটাইটিস যেটা আছে, এখানের মধ্যে হেয়ার ফলের হিস্ট্রিটা খুব একটা থাকে না, এরকম একটা স্কেলি গ্রেজি লেশন তৈরি হয়। হ্যাঁ, এরপরে এটা দীর্ঘদিন থাকে, অনেক মোটামুটি কিছুদিন যদি স্টেরয়েড ব্যবহার করে ভালো হয়ে যায়, কিটোকোনাজল শ্যাম্পু স্টেরয়েড এগুলো ব্যবহার করলে ভালো হয়ে যায়। তাহলে এখানের মধ্যেও মোটামুটি সিভিয়ার সেবরিক ডার্মাটাইটিস এর একটা ফিগার আমরা বলতে পারি এটাকে। এখন আমরা ম্যানেজমেন্টটা কিভাবে করব সেবরিক ডার্মাটাইটিসে। তো সেবরিক ডার্মাটাইটিসের মধ্যে কি হয় আমরা একটু আগেই জেনেছি, এখানে ইরেগুলার ইমিউন রেসপন্স হয়, মানে এটা ওয়ান টাইপস অফ ডার্মাটাইটিস অর একজিমা। তাহলে একজিমার ট্রিটমেন্টের মধ্যে কি লাগে, টপিক্যাল স্টেরয়েড লাগে, সেজন্য আমরা এখানে টপিক্যাল স্টেরয়েড দেব। কিন্তু যেহেতু মানে স্কাল্পের মধ্যে এখানে ডার্মা স্টেরয়েডের সাথে সাথে
মানে এখানে যেহেতু শুধুমাত্র ইরেগুলার ইমিউনো রেসপন্স হচ্ছে না, বরং এখানে কি হচ্ছে, ইরেগুলার ইমিউনো রেসপন্সের সাথে সাথে যে মেলাসেজিয়া স্পেসিস যে ফাঙ্গাল এজেন্ট গুলো আছে, এই এজেন্ট গুলো কিন্তু এখানে অ্যাক্টিভেট হচ্ছে। সেই জন্য আমরা যখন টপিক্যাল কোন স্টেরয়েড দেব, সাথে এটা যদি ফাঙ্গাল মানে অ্যান্টি ফাঙ্গাল কম্বিনেশন থাকে, সেটা আমরা চয়েস করব। সেজন্য আমরা এখানে ফানজিডাল এইচসি দিতে পারি, এখানে হাইড্রোকর্টিসন এন্ড মাইকোনাজল থাকে, দুইটার কম্বিনেশন আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন এখানে খুব কমন একটা প্রশ্ন মানে পেশেন্টদের থেকে আপনাদের কাছে আসতে পারে যে ম্যাম অথবা স্যার আমি কিভাবে এটা দেব, কারণ এখানে যদি ছোট বাচ্চা হয়, হ্যাঁ, অথবা 8 বছর 9 বছর, তাদের ক্ষেত্রে তো আপনি মোটামুটি তাদের চুল কামিয়ে ফেলা যায় এবং মাথা মুন্ডাইয়া তারপরে সেখানে টপিক্যাল ক্রিম গুলো লাগানো যায়। কিন্তু যদি একটা ফিমেল হয়ে থাকে অথবা এমন একজন মানুষ যার মানে বয়স বেশি, সে এখন চুল কামাবে না, মাথা মুন্ডন করবে না, তার ক্ষেত্রে আপনি কিভাবে লাগাবেন? তো স্কাল্প প্রিপারেশন পাওয়া যায় কিছু কিছু, যেমন ডার্মাসল এস নামে ওটা সলিউশন আকারে পাওয়া যায়, সেগুলো আপনি দিতে পারেন। তো যে কোনো টপিক্যাল এজেন্ট যখন মানে আপনি দিবেন, স্কাল্পের মধ্যে দিবেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনি স্কাল্পের মধ্যে যে স্কিনটা আছে, স্কিনের ট্রিটমেন্ট করতেছেন, আপনি হেয়ারের ট্রিটমেন্ট করতেছেন না। সো যদি হেয়ারের উপর লাগিয়ে রাখেন, মানে চুলের উপর লাগাই রাখলেন, কোনো কাজ হবে না। তাহলে কি করতে হবে? প্রথমে মাথা ধুয়ে ফেলতে হবে। যখন মাথা ধুয়ে ফেললো, তখন মোটামুটি চুলগুলো একটা আরেকটার সাথে লেগে মানে আমাদের স্ক্যাল্পের স্কিনটা ক্লিয়ারলি ভিজিবল হয়ে যাবে। এরপরে একটা চিরুনি নেবে, পেশেন্টকে বলে দিবেন যে আপনি ক্রিম দেওয়ার আগে যদি তার একটা নির্দিষ্ট লোকালাইজড লেশন থাকে, তাহলে যেসব জায়গাতে লেশন আছে ওইসব জায়গাতে মাথা ধুয়ে নেবে। যখন ধুয়ে নেবে তখন পুরোপুরি মানে চুলগুলো আলাদা হয়ে যাবে এবং লেশনটা তখন দেখা যাবে। তখন একটা চিরুনি হাতে নেবে, নিয়ে আবার লেশন গুলোকে আরো ক্লিয়ার করে নেবে, চুলগুলো একদিকে আঁচড়িয়ে নেবে, আর লেশন গুলো তখন খুব ক্লিয়ারলি দেখা যাবে। তখন একটা মানে হাতে একটা কাঠি নিয়ে ক্রিম গুলো কাঠিতে লাগিয়ে ওখানে যে যে লোকাল যে লেশন গুলো আছে লোকালি অ্যাপ্লাই করবে। তাহলে লোকালি যদি এভাবে অ্যাপ্লাই করা যায়, তাহলে আমার যে পরিমাণ মানে ডার্ক স্কিনে যাবার কথা সেটা চলে যাবে। আর যদি এভাবে করা সম্ভব না হয়, তখন সেক্ষেত্রে কিছু সলিউশন আকারে পাওয়া যায়, সেগুলো দিবে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এভাবে, যেটাই আপনি দেন প্রথমে মানে মাথা ধুয়ে নেবেন, চুল ধুয়ে নেবেন, ধোয়ার পরে এটা খুব ক্লিয়ারলি লাগানো যাবে। তাহলে সিস্টেমটা কি বললাম? যদি স্ক্যাল্পের মধ্যে কোনো টপিক্যাল ক্রিম দেন, প্রথমে মাথা ধুয়ে নেবে, একটা চিরুনি দিয়ে মাথা আঁচড়িয়ে নেবে, যেসব জায়গাতে লেশন গুলো আছে ওইসব জায়গাগুলোকে এক্সপোজ করে নেবে, এরপরে ক্রিমটা লাগাবে, না হলে কাজ হবে না। এক। দ্বিতীয়ত যে কাজটা করবেন সেটা হচ্ছে শ্যাম্পু। হ্যাঁ, সেবরিক ডার্মাটাইটিস এর মধ্যে একটা কিটোকোনাজল শ্যাম্পু নিজোডার 2% ভালো কাজ করে। এটা গোসলের সময় 10 মিনিট করে লাগাবে, 1 থেকে 2 দিন পর পর। একদিন পর পর লাগালে ভালো, 3 মাস। হ্যাঁ, আর যদি কোনো পেশেন্টের সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ডেভেলপ করে, যেমন পাস ফর্মিং অথবা পেইন, তাহলে সেক্ষেত্রে একটা টপিক্যাল এন্ড সিস্টেমিক অ্যান্টিবায়োটিক শুরু করবে। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে প্রোফ্লোক্সাসিলিন অথবা মোক্সাক্লাভ, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোলিনিক অ্যাসিড, এটা শুরু করলে হবে। আর টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে ওটা দেখা গেল ফুসিকট দিলে হবে। ফুসিকট ওখানের মধ্যে ফুসিডিক অ্যাসিড দিলে হবে। সাথে তো আমার কি চলতেছে, মানে স্টেরয়েড চলতেছে। যে কয়দিন আমার অ্যান্টিবায়োটিক্স চলবে, টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স, যে কয়দিন স্টেরয়েডটা বন্ধ থাকবে, তাহলে ব্যাকটোসিন অয়েন্টমেন্ট অথবা দিলে চলবে। তো সেবোরিক ডার্মাটাইটিস এর মধ্যে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনটা খুব একটা হয় না, কারণ ওখানে ফাঙ্গাল এজেন্ট যে মেলাসেজিয়া এজেন্ট যেটা আছে, মেলাসেজিয়া স্পেসিস, সেটা দ্বারা ইনফেকশন গুলো হয়ে থাকে। তাহলে ম্যানেজমেন্টটা মোটামুটি আমরা এইভাবে করব। এখানে আমরা কয়েকটা ব্র্যান্ড নেম দিয়ে দিলাম। ডার্মাসল স্কাল্প সলিউশনও দেওয়া যেতে পারে। তো ডার্মাসল এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে কি ডার্মাসলের প্রোবেটাসল গ্রুপের জেনেরিক, খুব সুপার পোটেন্ট স্টেরয়েড। ডার্মাসল এস নামে এটা সলিউশন ফর্মে পাওয়া যায়, এটা আমরা দিতে পারি। আর কি আমরা দিতে পারি? এখানে আমরা বেটামেসল স্কাল্প লোশন দিতে পারি। তো বেটামেসাল স্কাল্প লোশন, তো বেটামেসালটা কি, এখানে বেটামিথাসন থাকে, স্যালিসাইলিক অ্যাসিড থাকে। তো যখন এটা আমরা দেব, দৈনিক একবার দেব,
কারণ স্যালিসাইলিক অ্যাসিড যদি রেগুলারলি খুব বেশি বেশি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ডার্মাটাইটিসের কন্ডিশন আরো খারাপ হতে পারে। এবার আমরা আসি বাচ্চাদের ক্ষেত্রে সেবোরিক ডার্মাটাইটিসটা যখন বাচ্চাদের ক্ষেত্রে হয় তখন এটার আলাদা একটা টার্ম আছে, এটাকে বলা হয় ক্র্যাডেল ক্যাপ। হ্যাঁ, তো ক্র্যাডেল ক্যাপের মধ্যে কি হয়, বাচ্চাদের সেবোরিক ডার্মাটাইটিসটাকে ক্র্যাডেল ক্যাপ বলা হয়। এখানেও ঠিক একই কন্ডিশন হয়। ইনফ্যান্টের ক্ষেত্রে এমন হয়ে থাকে, মেইনলি জন্মের 1 সপ্তাহ পরে বাচ্চাদের এমন হয়ে থাকে। কয়েকটা ফিগার দেখালে বুঝতে পারবেন। এই যে এই বাচ্চাটার দিকে লক্ষ্য করেন যে এখানের মধ্যে আমার কিছু বেজি স্ক্যালি যে প্যাচ গুলো এখানে তৈরি হয়েছে, সবগুলো এমন ভাবে এটা এতটাই বেশি যে মনে হচ্ছে বাচ্চার মাথার উপর হলুদ কালারের একটা টুপি পরানো হয়েছে। তো এই যেহেতু এটা দেখাতে একটু ক্যাপের মতো দেখা যায়, একটা ক্যাপ ফরমেশন করে ক্যাপের মতো হয়, সেজন্য এটাকে ক্র্যাডল ক্যাপ বলা হয়। তাহলে ক্র্যাডল ক্যাপটা কি? এটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস অফ ইনফ্যান্ট ইজ কল্ড ক্র্যাডল ক্যাপ। এটা এখানে গ্রেজি স্ক্যালি প্যাপিলোস্টোমাস লেশন। হ্যাঁ, দেখতে এক ধরনের ক্যাপের মতো দেখা যায়। এখানের মধ্যে কেমন হয়, ক্র্যাডল ক্যাপটা একটা প্যাচি স্কেলিং অর থিক ক্রাস্ট এখানে ফরমেশন হয়। হ্যাঁ, এগুলো সাদা কালারের হতে পারে, হোয়াইট ফ্ল্যাকি হোয়াইট অর ইয়েলো স্কেল হতে পারে। এটাতে অ্যাকচুয়ালি বাচ্চাদের 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পরে হয়, জন্মের 1 সপ্তাহের মধ্যে হয় না, হলে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পরে হয়ে থাকে। তো হলে কি হয় এখানে, এটা নর্মালি বাচ্চার কোনো ক্ষতি করে না, ডাজ নট, মানে তেমন একটা ক্ষতি করে না, এটা বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করে না, ইচিংও থাকে না, পেইনও থাকে না। কিন্তু যখন এটা প্যারেন্টস এটা দেখবে যে তার বাচ্চার মাথার মধ্যে এমন একটা বিষয় হয়েছে, তখন তো তারা খুব ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে তারা সেটার জন্য ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করতে থাকে এবং খুব ভয় পায়। যখন এই অবস্থা আপনার কাছে নিয়ে আসবে, তখন আপনি কি করবেন, আগে পেশেন্ট পার্টিকে, বাবা মাকে একটু রিঅ্যাসুরেন্স করবেন, কাউন্সেলিং করবেন, বলবেন যে এটা খুব একটা জটিল কোনো কন্ডিশন না, যেহেতু এখানে পেইন নেই, ইচিং নেই, এটা বাচ্চার মাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে এই ছবিটা দেখেন, ক্র্যাডল ক্যাপের একটা ছবি, এখানে অনেক সিভিয়ার বলা যেতে পারে। এখানে আরেকটা, এটা আরেকটু কম, বাট এটাও জন্মের 1 সপ্তাহ পরে হয়েছে। এই ছবিটা দেখেন, এখানের মধ্যে যে সবকিছু ইয়েলো কালারের একটা গ্রেজি স্ক্যালি প্যাচ এখানে তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে আরেকটু কম, এখানে ফোরহেড এন্ড স্কাল্প ইনভলভ করছে। তো এটাও এক টাইপের সেবোরিক ডার্মাটাইটিস। তো এগুলো কি হয়, নরমালি এগুলো ক্লিয়ার হয়ে যায়, ইউজুয়ালি এটার তেমন একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে এমনিতে ঠিক হয়ে যায়। এখানে হোম কেয়ারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাচ্চার স্কাল্পটা রেগুলার ধুইতে হবে। নরমালি তো বাচ্চাদেরকে 1-2 দিন পর পর গোসল করাতে বলা হয়, কিন্তু যাদের ক্ষেত্রে ক্র্যাডল ক্যাপ ডেভেলপ করবে তাদেরকে প্রতিদিন প্রতিদিন গোসল করানো হবে। তো গোসলের সময় একটা মাইল্ড শ্যাম্পু, বাজারের যে বেবি শ্যাম্পু যেগুলো পাওয়া যায় যে কোনো একটা হলেই হবে, ওইটা দিয়ে জাস্ট একটু জেন্টলি ওয়াশ করবে। হ্যাঁ, একটু এরপরে একটু একটা সফট টুথব্রাশ যেগুলো পাওয়া যায়, একটা টুথব্রাশ নেবে যেটা একটু সফট হবে, ওইটা তারা একটু মানে ঘষে ঘষে একটু ঘষবে, খুব বেশি জোরে না, যাতে করে মানে ওটা খুব ফোর্সফুলি না, একবারে হালকা ভাবে একটু ঘষা দিবে। তখন ওখান থেকে কিছু যখন এখানে শ্যাম্পু দেওয়া হবে, পানি দেওয়া হবে, পরে এটা হালকা ভাবে ঘষা হবে, তখন এটা আস্তে আস্তে ওটা ওখান থেকে উঠে যাবে, উঠে চলে আসবে। আবার খুব জোরে ঘষলে ওটা যদি নিচের দিকে যদি স্কিনে কোনো লেয়ারকে ইনভলভ করে থাকে, সেক্ষেত্রে একটু ব্লিডিং হয়ে যেতে পারে। সেজন্য জোরে ঘষাঘষি করা যাবে না, এগুলো আস্তে আস্তে করবে, আস্তে আস্তে এগুলো বের হয়ে চলে আসবে। এটা কিভাবে মূলত তৈরি হয়, জোরাজুরি করা যাবে না, এখানে কোটাকুটি করা যাবে না, কোচাকুচি করা যাবে না।
এটা মূলত তৈরি হয় কিভাবে হয়, এটা কারণ জানা যায় না, তবে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে বলা হয় যে এটা হরমোনাল কজ এটা থাকতে পারে, যেটা মায়ের বডি থেকে আসে, মাদার টু দা বেবি বিফোর বার্থ, জন্মের আগে যেটা আসে, তো জন্মের পরে সেগুলো কি হয়, অনেক বেশি পরিমাণ সেবাম প্রোডাকশন করে অয়েলি গ্ল্যান্ড গুলো থেকে, এবং হেয়ার ফলিকল গুলো তখন এখানে ক্লোজ হতে থাকে, ক্লোজ হইলে সেখানে মেলাসাজিয়া স্পেসিস যে ফাঙ্গাল এজেন্ট গুলো আছে সেগুলো সেখানে ওভার গ্রোথ হয় এবং কিছু ব্যাকটেরিয়া গ্রোথ হতে পারে, সেজন্য সেখানে এই ধরনের একটা গ্রেজি স্কালি প্যাচ তৈরি হয়। তখন তাহলে আমাদের ট্রিটমেন্টটা কি করতে হবে? এখানের সাথে পুর হাইজিনের কোনো সম্পর্ক নাই। যে আমরা এই ছবিটার মধ্যে আমরা দেখতে পেলাম যে এখানে অ্যাকচুয়ালি যে অয়েল গ্ল্যান্ড যেগুলো আছে, সেবাম, প্রচুর পরিমাণ সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম তৈরি হয়েছে। সেবাম তো ওয়ান টাইপস অফ অয়েলি সাবস্টেন্স। এগুলো জমাট বেঁধে মোটামুটি এগুলো হেয়ার ফলিকল থেকে যে সেবাম তৈরি হচ্ছে সবগুলো থেকে এই ধরনের একটা গ্রেজি স্কেল লেশন তৈরি হয়েছে। তাহলে কি বললাম, এটার সাথে পুর হাইজিন, যে পুর হাইজিনের কোনো সম্পর্ক নাই। এটা ট্রিটমেন্ট, এটা বাচ্চার মধ্যে কোনো পেইন তৈরি করবে না, কোনো ইচিংও থাকবে না, তবে ট্রিটমেন্টটা এজ ইউজুয়ালি লাগে না। হ্যাঁ, তারপরেও যদি ট্রিটমেন্ট শুরু করতে চায় একটু শ্যাম্পু নেওয়া হবে, বেবি শ্যাম্পু জাস্ট গোসল করার সময় যে ইউজুয়ালি শ্যাম্পু গুলো ব্যবহার করা হয়। আবার ক্রেডল ক্যাপের জন্য স্পেসিফিক কিছু শ্যাম্পু আছে, ওটা মানে ফার্মেসিতে পাওয়া যায় না। আপনি ক্যাডেল ক্যাপ শ্যাম্পু লিখে ওই যে দারাজের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, দারাজ অনলাইন, এরপরে বিভিন্ন যে অনলাইন যে এগুলো আছে ইন্ডিয়ান প্রোডাক্ট, তো আপনি অনলাইনের মধ্যে পাবেন, সেটা সেখান থেকে একটা সাজেস্ট করে দিতে পারেন। তাহলে ট্রিটমেন্ট কি? জেন্টলি রাব ইউর বেবি স্কাল্প উইথ ইউর ফিঙ্গার অর এ ওয়াশ ক্লথ, লুজেন দ্য স্কাল্প। তো এখানে কি হবে, একটা মানে আপনি একটা পাতলা কাপড় হাতে নিবেন, ওটা দ্বারা যদি ব্রাশ না পান আস্তে আস্তে আপনি ওখানে একটু ঘষা দিবেন, একসময় ওটা উঠে চলে আসবে, খুব জোরে খোঁচাখুচি করার কোনো দরকার নাই। বেবি শ্যাম্পুটা ব্যবহার করবেন। তো যদি এটা টোটালি ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও পরবর্তীতে 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত আপনি শ্যাম্পুটা ব্যবহার করবেন, যাতে করে আবার অয়েল প্রোডাকশন তৈরি করে আবার এটা তৈরি করতে না পারে। এখন যদি মনে করেন আপনি শ্যাম্পু দিচ্ছেন রেগুলার, এক সপ্তাহ 10 দিন 15 দিন দিলেন, হ্যাঁ, কিন্তু এখানের মধ্যে যে স্কেলি যে লেশন গুলো আছে, স্কেল গুলো রিমুভ হচ্ছে না, তখন আপনি কি করবেন? তো তখন যেটা করার সেটা হচ্ছে গোসল করার 1 ঘন্টা আগে অথবা আধা ঘন্টা আগে আপনি পেট্রোলিয়াম জেলি অথবা যে মিনারেল অয়েল যেটা পাওয়া যায়, নর্মাল মিনারেল অয়েল থেকে কয়েক ফোঁটা মিনারেল অয়েল নেবেন। এই মিনারেল অয়েলটা বাচ্চার স্ক্যাল্পের মধ্যে আপনি দিবেন। তো কিছুক্ষণ যদি মিনারেল অয়েলটা থাকে, তাহলে যে স্ক্যালি যে প্যাচ গুলো আছে এগুলো কিছুটা একটু সফট হয়ে যাবে। সফট হয়ে গেলে এরপরে শ্যাম্পু দিয়ে যখন আপনি ধুতে থাকবেন এগুলো মোটামুটি আস্তে আস্তে উঠে যাবে। তো সেজন্য ওইভাবে আস্তে আস্তে করবেন, আস্তে এটা উঠে যাবে, একটু টাইম লাগবে, ধৈর্য হারা হওয়া যাবে না। এখন যদি আপনি নরমাল যে মিনারেল অয়েল অর প্লাস যে বেবি শ্যাম্পু, মাইল্ড বেবি শ্যাম্পু যেগুলো পাওয়া যায়, এগুলোতে কাজ হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন এখানে আপনি মাইল্ড পোটেন্ট স্টেরয়েড আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, মাইল্ড টপিক্যাল স্টেরয়েড অ্যান্টিফাঙ্গাল কম্বিনেশনে যেটা পাওয়া যায়, যেমন ফানজিডাল এইচসি, এটা আপনি দৈনিক একবার করে ব্যবহার করতে পারেন 3 to 4 উইকস। আর সাথে আপনি কিটোকোনাজল শ্যাম্পুটা দিতে পারবেন 2 দিন পর পর। হ্যাঁ, তাহলে ট্রিটমেন্ট কি হবে? প্রথম ট্রিটমেন্টটা যদি আমরা এখানে দেখি, যেটা ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্ট পার্টিকে আপনি একটু রিঅ্যাসুরেন্স করবেন, বাবা মাকে একটু কাউন্সেলিং করবেন যে এটা নরমাল ফিজিওলজিক্যাল প্রসেস, এটা খুব বড় কোনো ডিজিজ না, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। এক, দ্বিতীয়ত যে কাউন্সেলিংটা করবেন, আর যদি 1 বছরের বেশি এটা থাকে তাহলে একজন ডার্মাটোলজিস্ট দেখাবেন। রেয়ারলি হয়তো যদি এই ধরনের পেশেন্ট 1000 পাওয়া যায়, তার মধ্যে হয়তো একজনের 1 বছরের বেশি থাকতে পারে, বাকি সবারই এটা উইথিন টাইম ভালো হয়ে যাবে। এই জিনিসটা আপনি খুব কনফিডেন্টলি বাচ্চার বাবা মাকে বোঝাতে হবে যে 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, ভালো হয়ে যাবে। এরপরে একটা বেবি শ্যাম্পু, একটা যেটা পাওয়া যায় লোকালি, যেটা পাওয়া যায়, আমরা এখানে কোনো নাম লিখলাম না, যেটা লোকালি পাওয়া যায় ওই ধরনের একটা বেবি শ্যাম্পু দ্বারা মানে জেন্টলি ওয়াশ করবেন। কিভাবে ওয়াশ করবে সিস্টেম বলা হলো।
হ্যাঁ, গোসলের সময় 10 মিনিট রেখে আস্তে আস্তে একটা মানে কাপড়, রুমাল অথবা একটা টুথব্রাশ, ওটা দ্বারা আস্তে আস্তে ঘষলে ওটা উঠে যাবে। একদিনে সব উঠবে না, প্রথম দিন কিছুটা এটা সফট হবে, এরপরে আস্তে আস্তে এটা উঠে যাবে। আর যদি এটাতে শ্যাম্পু দ্বারা কন্ট্রোলে না আসে, তখন আপনি মাইলস্টেরয়েড প্লাস অ্যান্টিফাঙ্গাল কম্বিনেশন ব্যবহার হবে। ওটাতে না আসলে কিটোকোনাজল শ্যাম্পু 2 দিন পর পর লাগাবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। 3 মাস পর্যন্ত করলেই হবে। ম্যাক্সিমাম ডিউরেশন মিনিমাম ডিউরেশন 3 মাস দিবেন, 3 মাস ট্রিটমেন্ট নেবে। এরপরে যখন এটা ভালো হয়ে যাবে, ভালো হওয়ার পরেও পরবর্তী 3-4 সপ্তাহ পর্যন্ত আপনাকে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে, যাতে করে এটা আবার ডেভেলপ না করে। হ্যাঁ, মোটামুটি আলোচনা শেষ হয়েছে। তো আপনাদের কোনো কোশ্চেন আছে এখানে? জি না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে এটা মেসেঞ্জারে দিতে পারেন। এটা নিয়ে আমাদের আলোচনা হবে। তো আজকে এখানে শেষ করলাম। জি, আসসালামু আলাইকুম।